রাবেয়া চৌধুরীর ডাক শুনে তীব্র হন্তদন্ত হয়ে নিচে নামল। নিচে নামতেই দেখল একজন মাঝবয়সী লোক হাতে বই নিয়ে সোফায় বসে বই পড়ছে। সাথে বসে আছে একটা মেয়ে। মেয়েটা সুন্দরী, বেশ সুন্দরী। তীব্র ওর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নিচে নামল। রাবেয়া চৌধুরী তীব্রর হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে গেলেন। অতিথি উচ্চ কণ্ঠে মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আরোহী, দেখো তো চিনতে পারিস কিনা। মেয়েটা কিঞ্চিত হেসে উঠল। ঠোঁটের কোণে হাসির আভা ফুটে উঠল। বাহ, মেয়েটাকে হাসলে দারুণ মানায়। হাসি হাসি কণ্ঠে বলল, তীব্র ভাইয়া না? রাবেয়া চৌধুরী, সে ছোট থাকতে দেখেছিলি, আমি তো ভাবলাম চিনতে পারবি না। আরোহী, কি যে বলো না, তীব্র ভাইয়াকে চিনব না, তাও আবার আমি। কেমন আছিস আরোহী? ভালো আছি, তুমি কেমন আছো? তোর কথা বল, আমি চা নিয়ে আসি। বলে রাবেয়া চৌধুরী চা বানাতে চলে গেলেন। ভালো। তো এবার কদিনের ছুটি পেয়েছিস? পুরো 1 মাস। একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। ভাইয়া, নন্দিতা ভাবি কোথায়? ও একটু কাজে বাবার বাড়িতে গেছে, চলে আসবি কাল পরশু। মিথ্যা বলল। চলো ছাদে যাই, এখানে ভালো লাগছে না বসে থাকতে। তোমাদের ছাদের পাশের ওই ছাতিম গাছটা আছে না? আছে। ওই গাছটার কথা এখনো মনে আছে তোর? থাকবে না মানে? ওখানে তো আমার। বাদ দাও, চলো ঘুরে আসি। আঙ্কেলের সাথে একটু কথা বলতে দে। বাবা এখন কথা বলবে না। গভীর মনোযোগে বই পড়ছে, ডিস্টার্ব করা নিষেধ। আরোহী তীব্রর হাত ধরে টেনে ছাদে নিয়ে যেতে লাগল। আরোহীর বাবা আহনাব চৌধুরী বইয়ে মুখ গুজেই রইলেন। তিনি প্রচুর বই পড়েন। রিটায়ারের পর বই পড়া তার পেশা হয়ে দাঁড়িয়েছে। খাওয়া, ঘুম ও প্রকৃতির সাড়া দেওয়া ছাড়া বাকিটুকু সময় বই পড়ে কেটে দেন। দুপুরের কড়ারদ ভেঙে কালো মেঘ জমতে শুরু করেছে। আশেপাশে ঠান্ডা বাতাসে ছেয়ে গেল। আরোহী ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র পকেটে হাত দিয়ে তাকিয়ে আছে ছাতিম গাছটার দিকে। আরোহী বলে উঠল, তীব্র ভাইয়া, মনে আছে এই গাছটার কথা? এসব কথা এখন তুলছিস কেন? আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে? মোটামুটি চলছে। তখনই পিছন থেকে, আরোহী কখন আসলে তুমি? বলতে বলতে সামনে আসলো আরহা ভাবি। আরোহী জড়িয়ে ধরে বলল, এই তো ভাবি, এক্ষুনি আসলাম। তুমি তো এখন আরো সুন্দরী হয়ে গেছো ভাবি। হা হা, দেখতে হবে না কার ভাবি? নিচ থেকে রাবিয়া চৌধুরী আরোহীকে ডাকলেন। আরোহীর ইচ্ছে করছে না যেতে, তবুও বাধ্য হয়ে নিচে গেল। আরহা তীব্রর একদম পাশাপাশি দাঁড়ালো। তাচ্ছিলের স্বরে বলল, কি ছেটো দেবরজি, বউকে আনোনি এখনো? তীব্র চুপ করে রইল। আহারে, তোমাকে দেখে না আমার খুব কষ্ট হয় জানো। ভালোবাসার মানুষকে তুমি কখনো ধরে রাখতে পারলে না। তীব্র পাশ কাটিয়ে নিচে চলে গেল। বাইকের চাবিটা নিয়ে রওনা হলো নন্দিতার রাগ ভাঙারও একটা চেষ্টা করতে। রাগ হলে সেটা ভাঙা যায়। ভুল ধারণার শেকড় যে অনেক গভীর, সেটা কি এত সহজে ভাঙতে পারবে তীব্র? দৃশ্যপট 2। দরজায় মিহি টোকা পড়ছে। আসমা বেগম দরজা খুলতেই নন্দিতাকে দেখে তার আনন্দের সীমা রইল না। নিজের মেয়েকে অনেকদিন পর দেখে জড়িয়ে ধরলেন। নন্দিতাও নিজের কষ্টকে কিছুটা আড়াল করে মায়ের সাথে আহ্লাদী হয়ে যায়। কিরে মা, হঠাৎ করে? জামাই কোথায়? ও আসেনি। আসেনি মানে? কেন, তুই একা এসেছিস নাকি? আয় ভেতরে আয়। শরীরে কি অবস্থা করেছিস? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস বোধ হয়। হাত মুখ ধুয়ে আয়, আজ আমি খাইয়ে দেব। নন্দিতা কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আসমা বেগম হাতে প্লেটে খাবার সাজিয়ে উপস্থিত হলেন। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কতদিন হলো খাইয়ে দি না। নন্দু, তোর ঠোঁট ফোলা কেন? ব্যথা পেয়েছিস? ও কিছু না মা, এমনি একটু লেগেছে। তুমি খাইয়ে দাও তো। তোমার হাতে অনেক দিন খায় না। আসমা বেগম যত্ন করে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। নন্দিতা এই স্নেহে হাউমাউ করে কেঁদে ফেলল। আসমা বেগম নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নন্দিতা নিজেকে সামলে নেয়। আসমা বেগম মিহিস্বরে বলেন, তোকে কি ও বাড়িতে কষ্ট দেয় নন্দ? কি হলো বল, ওরা কি তোকে কষ্ট দেয়? হঠাৎ এখানে আসলি, সাথে জামাই এলো না। ঘটনাটা কি বলবি? বাবা কোথায় মা? বাজারে গেছে, এখনই চলে আসবে। বলতে বলতে রহিম মিয়া খরচের ব্যাগটা রেখে রাখছে। আসমা, আসমা। আসমা বেগম বললেন, ঘরে এসো গো, দেখো কে এসেছে। কে এসেছে? বলতে বলতে রহিম মিয়া ঘরে ঢুকতেই নন্দিতাকে দেখে চকচকে চোখে বললেন, নন্দুমা, কখন এসেছিস মা? এই তো এখনই আসলাম বাবা।
তুমি তো ঘেমেই গেছো, এখানে বসো। জামাই আসেনি? বিছানায় বসতে বসতে বলল। না। নন্দিতা নীরব কণ্ঠে বলল। নন্দিতা শুয়ে শুয়ে চোখের জল ফেলছে। ফোনের রিং বেজেই চলেছে। নন্দিতা ফোন তুলছে না। ফোনের স্ক্রিনে তীব্র নামটা বারবার জ্বলে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে গেল নন্দিতা। ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে নিচে রাস্তায় তাকালো। দেখল তীব্র রাস্তায় পাশে চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে, আর ফোন কানে রেখে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। নন্দিতা ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা কি? ফোন দিচ্ছ কেন? আমার বউকে ফোন দিয়েছি, এতে সমস্যা কি? লজ্জা করছি না এসব বলতে? নন্দিতা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমায় বলতে দিলে তবে তো বলবো, তাই না? আমার শোনার কিছু নেই, কখনো ফোন করবা না আর, নেভার এবার। এই এই ফোন কাটবা না বলে দিলাম, নইলে কিন্তু। নইলে কি? নইলে আমি কি করব তা তো জানোই। এখান থেকে সোজা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে যাব। এসব বলে আর আমায় প্রভাবিত করতে পারবে না। সব অধিকার শেষ হওয়ার দিন এসে গেছে তীব্র। সব কিছু থেকে আপনাকে মুক্তি দেব আমি। বলেই ফোনটা কেটে দিল নন্দিতা। কেটে দিয়ে ঘরে আসলো। যতবার নন্দিতা রাগ করে বাবার বাড়িতে এসেছে, ততবারই তীব্র এসে তার রাগ ভাঙিয়ে নিয়ে গেছে। কিন্তু এবারেরটা যে রাগ না, এটা সন্দেহ। সন্দেহ সহজে যায় না, থেকে যায়, একটু একটু করে ভাবায়, কষ্ট দেয়, শেষ করে মনের সকল অনুভূতি। একটু পর কিছু লোকের চেঁচামেচি, অস্ফুট শব্দ তার কানে এলো। মনে মনে ভাবল, তীব্র আবার কোনো পাগলামি করল না তো? বিছানা থেকে ধরপড় করে উঠে ব্যালকনিতে দাঁড়াতে দেখল নিচে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশ দিয়ে লাল তরল বেয়ে যাচ্ছে। রক্ত নয় তো? তীব্রর কিছু হয়ে গেল না তো? মুহূর্তেই বুকটা ধক করে উঠল। চারিদিকে শূন্যতা অনুভব করল। দৌড়ে নিচে নামল। যে দোকানটায় তীব্র বসে চা খাচ্ছিল সেখানে যেতেই সেখানে থাকা লোকগুলি এক এক করে সরে দাঁড়ালো। নন্দিতা কাছে যেতেই দেখল তীব্র মাটিতে লুটিয়ে পড়ে আছে। মাথার পাশ দিয়ে রক্তের স্রোত বইছে। নন্দিতার সারা শরীর হিম হয়ে আসলো। এক এক করে মুহূর্তেই সবাই চলে গেল। নন্দিতা ধম মেরে বসে আছে। তীব্র হাতে ভর করে উঠল। উঠে গায়ের সাথে লেগে থাকা ধুলো ঝেড়ে ফেলেছে। চুলগুলো ঠিক করছে। নন্দিতা চরম হতবাক হয়ে হাঁ করে চেয়ে চেয়ে সব দেখছে। নন্দিতা রোড থেকে উঠে তীব্রর ওপর অগ্নি দৃষ্টিতে তাকালো। রেগে গজগজ করে পেছনে ফিরতেই তীব্র দৌড়ে গিয়ে নন্দিতার হাত ধরে নন্দিতাকে নিজের বাহুদয় দ্বারা শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। নন্দিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, আর তীব্রর বুকে কিল ঘুষি মেরেই চলেছে। তীব্র তবুও হেসে হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকল। একটু পর তীব্র ছেড়ে দিলেও দেখল নন্দিতা তাকে খামচে ধরে আছে। তীব্র চেষ্টা করেও ছাড়াতে পারল না। চেয়ারে বসে নন্দিতা এখনও নাক ছিটকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার গতি এখন কিছুটা কম, তবে নাকের ছিটকানিটা বেশি। তীব্র তার রুমালটা এগিয়ে দিলে নন্দিতা খপ করে সেটা হাতে নিয়ে নাকে ধরে ইয়ে করল। রুমালটা আবার তীব্রর দিকে এগিয়ে দিল। তীব্র নাক মুখ কুচকে রুমালটা নখের আগাল দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিল। এক হাতে ফুচকা, আরেক হাত গালে রেখে অসহায় দৃষ্টিতে নন্দিতার সম্মুখের চেয়ারে বসে আছে তীব্র। আধা ঘন্টা পর ফুচকার প্লেটটা হাতে ধরে থাকতে থাকতে হাত অবশ হয়ে গেছে। এদিকে নন্দিতার থামার নামগন্ধ নেই, সে কেঁদেই চলেছে। তীব্র কয়েকবার চোখের জল মুছে দিতে হাত বাড়াতেই নন্দিতা হাত সরিয়ে দিয়েছে। তাই তীব্র অসহায় দৃষ্টির মতো অসহায় স্বরে বলল, আর কত কান্না করবা? এবার তো থামো। তুই চুপ থাক। জলহস্তি, ঘোড়া, ইঁদুর, বিড়াল, চোখের জল মুছতে মুছতে তুই তুকারি করতেছ কেন? তা কি করব? আদর করব? চুমু খাবো? এখানে চুমু খাবে? কেউ দেখে ফেললে লজ্জা। চুপ, একদম চুপ। আচ্ছা চুপ। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর নন্দিতা রাগী স্বরে বলল, এসব করে আমায় কষ্ট দিয়ে খুব মজা পাও তাই না? তুমি কষ্ট পেয়েছো? কি করব বলো? তুমি তো আমার কথা শুনতে চাচ্ছিলে না। তুমি যে জেদি, তাই এমনটা করতে হলো। তাছাড়া তো নিচে আসতেই না, সেই জন্য এরকম একটা ঘটনা তৈরি করবা? আচ্ছা সরি, আর এমন হবে না। আর যদি কোনোদিন এমন করেছে তো আমি তোমায় মেরে ফেলবো, বলে দিলাম। মনে থাকে যেন। থাকবে থাকবে। রক্তগুলি পাইছো কিভাবে? হা হা হা, হাসছো কেন? এগুলো রক্ত না তো। রক্ত না তো কি? চা, রং চা। রক্তের বদলে চা কিন্তু মন্দ কিছু না। দোকানির কাছে 1 কেতলি রং চা কিনে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলাম, যেন তুমি রক্ত মনে করো। চা রাস্তায় ঢেলে সেখানে শুয়ে পড়লে। বাহ, আমি প্রথম কাউকে এরকম পাগলামি করতে দেখলাম।
তোমার জন্যই তো সব পাগলামি। আমার জন্যই তো। অন্য কারোর জন্য ইচ্ছে আছে নাকি? থাকলে কি হবে? কি হবে সেটা ভাবতেও পারবে না। মেরে না ঘরে হুইল চেয়ারে বসিয়ে রাখবো। অ্যাঁ হুম তোমার পাগলামি শুধু আমাতেই যেন সীমাবদ্ধ থাকবে সারা জীবন। বুঝেছ? বুঝলাম। এখন হা হি কি হা করবা? আমার হাত তো ব্যথা হয়ে গেল। রাগ করেছি, রাগ ভাঙিনি, তাতেই খাবো? হুম তো কি করলে রাগ ভাঙবে? সামনে দাঁড়াও। তীব্র বাধ্য ছেলের মতো নন্দিতার সামনে দাঁড়ালো। এখন মনে করো মাউথপিস হলো তোমার হাত। হাত মুখের সামনে দাও। কি বলছো? এসব করবো এখন? যা বলছি করো। আচ্ছা, তারপর একটা কবিতা বলো। এখন কবিতা? এখনই বলো। এহেম, মাইক টেস্ট, 1 2 3, মাইক টেস্ট। ঢং বাদ দাও, কবিতা বলো। বলছি তো, মনে করতে দাও। 1 মিনিট সময় দিলাম। এখন এখানে কিভাবে একটা কবিতা বলবো? উফ, কি যে করো তুমি। মনে পড়েছে। অতন্দ্রিলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি। শোনো, সৌর তারা ছায়া এই বিছানায়। সূক্ষ্মজাল রাত্রির মশারি কত দীর্ঘ দুজনার গেল সারাদিন। আলাদা নিঃশ্বাসে এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুই। কি আশ্চর্য দুজনে দুজনা অতন্দ্রিলা। হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না। দেখি তুমি নেই, খুব সুন্দর। এখন খাও, হা করো। তীব্র নন্দিতার মুখে ফুচকা তুলে দিল। ঝালে নন্দিতা চোখ ছোট করে তীব্রর দিকে তাকায়। ঝালঝাল করে চেঁচাতে লাগে। ফুচকায় প্রচুর ঝাল দিয়েছে। দিয়েছে বললে ভুল হবে, তীব্রই বলেছে ঝাল দিতে। এই সুযোগে তীব্র নন্দিতা ঠোঁটে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। নন্দিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র স্বাভাবিকভাবে আরেকটা ফুচকা হাতে নিয়ে নন্দিতার মুখের কাছে ধরল। নন্দিতার এমন চাহনিতে তীব্র হেসে ফেলল। হাসি দেখে নন্দিতার রাগ হলেও ঠোঁটের কোণে মুচকি হাসল। তারা দুজনেই শব্দ করে হাসে। বাহ, ভালোবাসা কত সুন্দর। তীব্রর হাতে হাত রেখে নন্দিতা হেসেই চলেছে। তীব্র মুগ্ধ হয়ে নন্দিতার চোখে তাকিয়ে রইল। কত মায়াবী চোখ। নন্দিতা যেন আরো তরুণী হয়ে উঠেছে। নাকি ভালোবাসার মানুষের বয়স চোখে পড়ে না? কিছু একটা হবে হয়তো। আকাশে মেঘের দল ছোটাছুটি করছে। কাকের ডিম হয়ে আছে আকাশের রং। আশেপাশে বসে শীতল বাতাস। তীব্র আর নন্দিতা বসে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে। গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে। বাতাসের ঝাপটায় কিছু ফুল ঝরে পড়ছে রোডে। তীব্র হাতে ফুচকার প্লেটটা থেকে একটা একটা করে নন্দিতাকে খাইয়ে দিচ্ছে। নন্দিতা চুপটি করে খাচ্ছে। বাতাসে নন্দিতার চুলগুলি সরে গেলে তীব্র এলোমেলো চুলগুলি কানের কাছে গুজে দিচ্ছে। তাদের সামনে একটা নিরিকুকুর বসে বসে লেজ নাড়াচ্ছে। তাদের এই ভালোবাসা উপভোগ করছে হয়তো। 2-1 ফোঁটা করে বৃষ্টির কণা পড়তে শুরু করলো। তীব্র আনন্দিত হয়ে জোরালো স্বরে বলল, বৃষ্টিতে ভিজবে? তুমি বৃষ্টিতে ভেজার কথা বলছো? অবাক হয়ে চেয়ে থাকে বলল, কেন বলতে পারি না? তুমি তো আমায় ভিজতেই দাও না। সেই তুমি আজ বলছো বৃষ্টিতে ভিজতে। চলো, আজ বৃষ্টিতে ভিজবো দুজনে। এই বৃষ্টিটা আজ আমাদের ঝুম বৃষ্টি থেকে এবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। সারা রাস্তা ফাঁকা। তারা দাঁড়িয়ে আছে বড় কৃষ্ণচূড়া গাছটা নিচে, ফুচকার দোকানের সামনে। তীব্র নন্দিতার হাত ধরে রাস্তার মাঝে নিয়ে গেল। বৃষ্টির জল তাদের সারা শরীর স্পর্শ করছে। নন্দিতা 2 হাত তুলে আকাশের পানে চেয়ে বৃষ্টি উপভোগ করছে। তীব্র চেয়ে চেয়ে দেখছে তার ভালোবাসাকে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। নন্দিতার শাড়ি বৃষ্টির জলে ভিজে সারা শরীরে লিপটে আছে। তীব্র এক পা করে এগিয়ে গেল। পেছন দিক থেকে নন্দিতার পেটের হাত স্পর্শ লাগায়। আরেক হাত পিঠ বেয়ে গলায় স্পর্শ করল। নন্দিতা কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে জড়িয়ে ধরে তীব্র নন্দিতার ঘাড়ের চুলগুলি সরিয়ে জোরালো একটা কিস করে। নন্দিতা প্রতিবার নড়ে চড়ে উঠছে। ওকে পাশ ঘুরিয়ে মুখোমুখি করে নিল তীব্র। নন্দিতাকে বুকের সাথে লেপটে নিল। নন্দিতার গরম শ্বাস পড়ছে তীব্রর মুখের ওপর। চোখে বৃষ্টি পড়ায় টিপটপ চোখ বন্ধ করেছে নন্দিতা। তীব্রর হাত নন্দিতার গালে রাখল। নিজের ঠোঁট আস্তে আস্তে নন্দিতার ঠোঁটের কাছাকাছি আনল। নন্দিতার লজ্জায় চোখ বন্ধ করল। গোলাপি ঠোঁটগুলো পিটপিট করে কাঁপছে। তীব্র নন্দিতার আঁচল দিয়ে তাদের ঢেকে দিয়ে নন্দিতার ঠোঁটে গভীর একটা চুমু খায়। নন্দিতাও নিজেকে আর আড়াল করতে পারল না। সে তীব্র ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। কিছুক্ষণ পর তীব্র নন্দিতাকে ছেড়ে দিল। নন্দিতা এক হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পাশ ফিরে দাঁড়িয়ে রইল। চোখ খুলে দেখল তীব্র বাইক নিয়ে হাজির। চোখের ইশারায় বাইকে উঠতে বলল। নন্দিতাও বাধ্যমের মতো বাইকে উঠল। উঠে তীব্রর ঘাড়ে এক হাত রাখল। ফুচকলা মামার দিকে তাকাতে দেখল সে মুচকি হাসছে। নন্দিতার লজ্জায় লাল হয়ে গেল। তীব্র একটু লাজুক হাসি দিয়ে বাইক নিয়ে চলল। কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে।
কার বাড়িতে? কার বাড়ি মানে? আমার বাড়ি কি তোমার না? আমি সেটা বলিনি। ধুর, তুমি সারাক্ষণ ঝগড়া করো। কথা বলবো না, যাও তো। তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার বাড়িতে একটা কথা বললে কি হতো? বাবা মা তো চিন্তা করবে। আমি ফোন করে বলে দিয়েছি যে আপনাদের মেয়ে আমার সাথে আসবে। কেন বলতে গেলে? তুমি জানো যে আমি আসবো। হুম। তোমায় তো আমার থেকে ভালো কেউ বুঝবে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। নন্দিতার শীত শীত হতে লাগলো, তবে ভালোই লাগছে তার। পেছন থেকে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে থাকল। বাড়িতে ঢুকেই তীব্র নিজের মতো করে ঘরে গেল। নন্দিতা জীর্ণ পায়ে এগুচ্ছে। ভেজা শাড়ি লেপটে যাওয়ায় হাঁটতে সমস্যা হচ্ছে। শেখর চৌধুরী সেখানে ওবু হয়ে খবরের কাগজ পড়ছে। নন্দিতা কাছে যেতে তিনি বললেন, বৌমা চলে এসেছ? হা হা হা। কেন ঝগড়া করতে যাও বলো তো? জানোই তো, রাগ করে যতবারই বাবার বাড়িতে যাবা ততবারই তীব্র গিয়ে নিয়ে আসবে। নন্দিতা লজ্জা পেল। মুচকে এসে মাথা নিচু করে রইল। শেখর চৌধুরী বললেন, বৌমা যাও, ঘরে গিয়ে ভেজা কাপড় পাল্টে নাও। আর আমার জন্য একটু চা করতে পারবে? তোমার হাতে চা না খেলে আমার তৃপ্তি আসে না। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসি। 2 মিনিট দাঁড়ান। এক প্রকার হনহন করে নিজের ঘরে গেল নন্দিতা। ঘরের দরজা লাগিয়ে দিয়ে শাড়িটা খুলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দেখে তীব্র সারা শরীরে বডি ওয়াশ দিয়ে ফেলাই ভরিয়ে ফেলেছে। নন্দিতা পিছু পা হয়ে মনে মনে ভাবল, এই লোকটা এমন কেন? দরজাও লাগায় না, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই। নন্দিতা বের হয়ে আসতে তীব্র নন্দিতার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে নিজের সাথে শক্ত করে ধরে রাখল। নন্দিতা লজ্জিত ভঙ্গিতে বলল, কি? হ্যাঁ, কিছু না, একটু আদর করতে মন চাচ্ছে। ধুর, তুমি স্নান করো, আমি বাইরে আসি। নন্দিতা চেঞ্জ করে নিচে গেল চা বানাতে। যেতেই আরোহীর বাবা আহনাব চৌধুরী নন্দিতাকে ডাকল। তিনি বই পড়ছেন। বইয়ে চোখ রেখে বললেন, কেমন আছো নন্দিতা? আরে চাচা, কেমন আছেন? কখন এসেছেন? এসেছি সকালে। তোমাদের ছেলে হয়েছে না মেয়ে? নন্দিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ক্ষত বিক্ষত মনটা যেন নির্জীব হয়ে ওঠে। নন্দিতার চোখের জল মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। আহনাব চৌধুরী কিছুটা অবাক হলেন। তিনি শেখর চৌধুরীর কাছে গেলেন। এই বিষয়ে জানতে চাইলে শেখর চৌধুরী তাকে সবটা খুলে বলল। শুনে আহনাব চৌধুরী মনে মনে নিজের কাছে নিজেই ছোট বোধ করলেন। তীব্র বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। নন্দিতা দরজা খুলে বিছানায় ওপর হয়ে শুয়ে হাউমাউ করে কান্না করতে লাগল। তীব্র ফোনটা রেখে নন্দিতার পাশে গিয়ে, কি হয়েছে নন্দিতা? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? নন্দিতা কিছুই বলল না। তীব্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করল। অনেকক্ষণ কান্নার পর তীব্রকে বলল, তীব্র, তুমি কি আমায় নিয়ে খুশি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি তো তোমায় বাবা হওয়ার সুখ দিতে পারলাম না এখনো। আচ্ছা, তুমিও কি মনে মনে এর জন্য আমাকে ঘৃণা করো? তোমার কি সেটাই মনে হয়? না, আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু আমার জন্য তোমার মা বাবা কষ্ট পাচ্ছে। একটা কথা বলবো, রাখবা? কি কথা? তুমি বিয়ে করে নাও প্লিজ। আমার কথাটা শোনো। আমার জন্য তুমি সারা জীবন বাবা ডাক থেকে বঞ্চিত হবা, এটা আমি মানতে পারবো না। নন্দিতা, থামো তুমি। আমি তো বলেইছি, বাবা না হতে পারায় আমার কোনো সমস্যা নেই। তবুও কেন এসব বলো তুমি? দেখো, এখন হয়তো তুমি বলছো, কিন্তু যখন আমাদের বয়স হবে তখন তো আমাদের কাউকে লাগবে, তাই না? জীবন তো সবসময় একই থাকে না, পাল্টায়, সাথে মন মানসিকতাও। এখন তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু কিছুদিন পর গিয়ে ঠিকই তুমি বুঝতে পারবে। তখন আমায় ঘৃণা করবে। আমি এটা সহ্য করতে পারবো না। সারা জীবন আমি এই দোষের ভাগী হতে থাকতে পারবো না। এখন আমায় কি করতে বলছো তুমি? যা করার সব আমি করব। তুমি শুধু সেটাতে হ্যাঁ বলবে। কথা দাও, তুমি আমার কথা শুনবে। তীব্রর হাত নন্দিতা ওর মাথায় রেখে কথাটা বলল। তীব্র হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারছে না। হাত সরিয়ে নিলেও নন্দিতার প্রবল জোরে সে রাজি হয়ে গেল। রাতে সবাই ডিনার করতে ডাইনিং টেবিলে উপস্থিত। নন্দিতা সবাইকে খাবার সার্ভ করছে। আরোহী গুনগুন করতে করতে তীব্রর পাশের চেয়ারটায় বসল। নন্দিতার খুব ঈর্ষা হতে লাগলো। তীব্রর পাশে কাউকে সে সহ্য করতে পারে না। তীব্র বিষয়টা লক্ষ্য করেও এড়িয়ে গেল। নন্দিতার শাশুড়ি রাবিয়া চৌধুরী নাক ছিটকাচ্ছে। সব রান্না নন্দিতাই করেছে। আহনাব চৌধুরী খাবারের প্রশংসা করছেন। এটা রাবিয়া চৌধুরীর সহ্য হচ্ছে না। খাওয়া শেষে নন্দিতা ছাদে গেল।
একাকিত্ব কিছু সময় কাটাতে। উঠে দেখল সেখানে আগে থেকেই শেখর চৌধুরী দাঁড়িয়ে আছেন। ওনার খাওয়া শেষে হাঁটাহাঁটি করার অভ্যাস। নন্দিতা কাছে গেল। বাবা। কে? বৌমা, তুমি এত রাতে ছাদে? একটু আসলাম, ভালো লাগছে না। আপনাকে কিছু বলার ছিল। কি বলো? কিভাবে যে বলবো? বৌমা, আমার কাছে কিছু বলতে তো তুমি কখনো সংকোচ বোধ করনি, তাহলে আজ সংকোচ বোধ কেন করছো? বাবা, আমি চাই তীব্র আবার বিয়ে করুক। ওকে আমি বাবা হওয়ার সুখ দিতে পারিনি, এর দায় আমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি এটা চাই না বাবা। আপনাদের বয়স হয়েছে, আপনারও তো চান আপনাদের নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে সময় কাটাতে। আমি সেটাতে অক্ষম বাবা। বৌমা, তুমি যা বলছো ভেবে বলছে তো? হ্যাঁ বাবা, আমি ভেবেই বলেছি। আমি সারা জীবন আপনাদের এরূপ না পাওয়ার কারণ হতে চাই না। বলে নন্দিতা চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল। কেন জানি আজ ওর প্রচুর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা ওর অজানা নয়। তীব্রকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্রমশ ঘিরে ধরছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে তীব্রর ডাকে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তীব্রকে বলল, কয়টা বাজে? 10টা। কি, এত বেলা হয়ে গেছে আর আমি টেরই পাইনি? তুমি উঠে ফ্রেশ হও, ডাক্তারের কাছে যাব আমরা। ডাক্তার কেন? দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু তুমি সন্তান সম্ভবা হচ্ছ না, এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে। নন্দিতার বুকটা ধোক করে উঠল। এ বিষয়ে যে কোনো কথায় নন্দিতার কেমন কাটার মতো বুকে বাঁধে। ফ্রেশ হয়ে রওনা হলো ডাক্তারের চেম্বারে। কয়েকটা টেস্ট করে রিপোর্ট হাতে ডাক্তার বসে আছে। সামনে চেয়ারে নন্দিতা তীব্র বসে আছে। দুজনে চিন্তায় সংকুচিত হয়ে আছে। ডাক্তার হাটের রিপোর্ট নিয়ে ভ্রুকুচকে তাদের দিকে তাকালো। ভারী ভারী স্বরে বললেন, মিস্টার তীব্র, আপনাদের বিয়ের কতদিন হলো? 6 বছর। 6 বছরে আপনার স্ত্রী 2বার প্রেগনেন্ট হয়, আর কোনো কারণে বেবি 2টা বেঁচে নেই। জি, কেন? কারণটা কি বলুন তো? একবারও মৃত বেবির জন্ম দেয়, আরেকবার জন্মের পর বেবিটাকে খুঁজে পাওয়া যায়নি। লাস্ট কবে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়? 2 বছর আগে। সেই বেবি কোথায়? 7 মাস পর জানতে পারি ওর পেটে কোনো বেবি ছিল না। টিউমারের জন্য পেটের আকৃতি বৃদ্ধি পেয়েছিল। তাহলে প্রেগনেন্সি টেস্টে হয়তো ভুল ছিল। কোথায় করিয়েছিলেন টেস্ট? হসপিটালে। সম্ভাবনা আছে প্রেগনেন্সির রিপোর্ট কারোর সাথে বদল হয়েছে। সে যাই হোক, টিউমার অপারেশন করিয়েছিলেন? জি। কতদিন আগে? প্রায় 2 বছর আগে। মিস্টার তীব্র, আপনি কাল একবার আসুন। আজ তেমন কিছু বলবো না, আপনি কাল দেখা করুন আমার সাথে। বলে ফাইলটা রেখে দিয়ে একটা সিগারেট ধরালেন। বেলে চাপ দিতেই তার পিয়ে আসলো। তাকে বলল, আজ আর রোগী দেখব না, তাদের বলো কাল আসতে। তীব্র আর নন্দিতা কেবিন থেকে বের হলো। হসপিটালে আসলে নন্দিতার খুব কান্না পায়। কেননা এখানে আসলেই নবজাতকের দেখা মেলে, যা নন্দিতার মনকে কাচের ন্যায় ভেঙে গড়িয়ে দেয়। তীব্র বিষয়টি লক্ষ্য করে, কিন্তু তার কিছু করার উপায় থাকে না। তারা বাড়িতে আসলে রাবেয়া চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিতাকে দেখে। তীব্র কর্কশ গলায় বলল, কি, ডাক্তার কি কোনো আশা দিল? আমার দীর্ঘ বিশ্বাস, এই মেয়ের দ্বারা আমাদের বংশের নতুন কেউ আসবে না। রাবেয়া চৌধুরীর কথায় তীব্রর অনেক রাগ হয়। সে কিছু বলে না। মায়ের ওপর দিয়ে কথা বলার অধিকার তার নেই। মা বলতে পারে, মা বলবে না তো কে বলবে? রাতে খাওয়ার পর তীব্র ছাদে গিয়ে সিগারেট ধরালো। এক হাতে ছাদের কার্নিশ, আরেক হাতে জ্বলন্ত সিগারেট। আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় কানায় কানায় ভরে গেছে চাঁদ। কারো পায়ের শব্দ কানে এলো। তীব্র মগ্ন হয়ে চাঁদ দেখতে থাকলো। যে এসেছে তাকে তীব্র চিনে ফেলেছে। তার শরীরের গন্ধ তার চেনা। যদিও অনেক বছর আগে তাদের বিচ্ছেদ হয়, তবু ভালোবাসার মানুষ কখনো পুরনো হয় না। তীব্র করুণ স্বরে বলল, মিহিতা, আমি ভালো নেই। জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি আমি। একই তাপে পড়ছি আমি নিজেও। আমি তোমায় ঠকাইনি মিহিতা, তোমার ভালো চেয়েছি আমি। এই ভালো তো আমি চাইনি তীব্র, বলো চেয়েছিলাম। তখন আমি কেবল ভার্সিটিতে উঠি। আমার নিজের জীবনে নিশ্চয়তা নেই। তোমায় কিভাবে ভালো রাখতাম বলো? আমি ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভাইয়া তখন মোটামুটি সেটেলড হয়ে গেছে। তোমার অন্তত দেখতে পারবো, এই আশায় ভাইয়ার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। তোমায় আমি ঠকাইনি মিহিতা, বিশ্বাস করো। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, তাই এমনটা করেছি। আমি জানি তীব্র, কি করব বলো? আমি যে ভুলতে পারছি না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারো? পরিবারের এত কথা, বাইরের মানুষের কথা, নন্দিতার বাচ্চা না হওয়া, এরপরেও তুমি ওকে এতটা ভালোবাসো কিভাবে? তীব্র সিগারেট মুখে দিল। আমার খুব হিংসে হয় জানো,
এই ভালোবাসা আমার প্রাপ্য ছিল, কি ছিল না? ভালোবাসার জিনিসটা কত অদ্ভুত। আমায় ক্ষমা করে দিও তীব্র। তোমার উপর রাগে, ঘৃণায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে সব সহ্য করে, ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে তা সহ্য করতে পারে না। অনেক রাত হয়েছে, ঘরে যাও, নন্দিতা অপেক্ষা করছে। মিহিতা চলে গেল। তীব্র সিগারেটটা শেষ করে নিজের রুমে গেল। নন্দিতা শুয়ে পড়েছে, চোখের কোণে জল বেঁধে আছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে হয়তো। তীব্র অনেকক্ষণ ঘুমন্ত নন্দিতাকে দেখল। মুচকি এসে নন্দিতার কপালে একটা চুমু দিয়ে শরীরে কাঁথাটা জড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তীব্র নাস্তা না করেই ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বেরিয়ে গেল। ডাক্তারের চেম্বারে বসে আছে। তিনি একটা পান মুখে দিলেন, তীব্রর দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন। তীব্র নাসূচক মাথা নাড়ল। ডাক্তার তার পিএকে ডাকল, ডেকে কি যেন বলল। কিছুক্ষণ পর একজন লোক আসলো চেম্বারে। তীব্র কিছুটা অবাক হলো। ডাক্তার তীব্রকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার তীব্র, দেখুন তো, ইনি কি আপনার স্ত্রীর পেটের টিউমারের অপারেশন করিয়েছিলেন? তীব্র অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। ডাক্তার তখন বলল, ডক্টর শিহাব, আপনি কি জানেন ডাক্তার পেশেন্টটা কি? জি স্যার। আপনি যে এরকম একটা কাজ করলেন, নিজেকে ক্ষমা করতে পেরেছেন তো? তীব্র কিছুটা হতভম্ব হচ্ছে, কি হচ্ছে তার বোধগম্য হলো না। সে যে ডাক্তারের কাছে এসেছে তার নাম ডক্টর হাবিব। ডক্টর হাবিব তীব্রর উদ্দেশ্যে বললেন, মিস্টার তীব্র, সরি টু সে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। তীব্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই সারা শরীর ঘামতে শুরু করল। তীব্র নিজের শার্টের উপরের বোতাম খুলে ফেলল। ডক্টর হাবিব তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আপনি উত্তেজিত হবেন না, নিজেকে সামলান। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে শক্তি যোগাবে কে? ডক্টর, আপনি এটা কি বললেন? হ্যাঁ মিস্টার তীব্র, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না, কারণ বাচ্চা হওয়ার যে নাড়ি থাকে সেটা কেটে ফেলা হয়েছে। তীব্রর মাথায় যেন আগুন জ্বলে উঠল। কাজটা কে করেছে সেটা বুঝতে বাকি রইল না। লাথি মেরে চেয়ার থেকে উঠে ডক্টর শিহাবের শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস করে চড় দিতে দিতে অকথ্য ভাষায় গালাগালি করল। এসব গালির সাথে সে পরিচিত নয়। নিজেকে যেন হারিয়ে ফেলেছে। মাথার চুল মোট করে ধরে দেয়ালের সাথে চেপে ধরল তীব্র। ডক্টর শিহাবের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। সাদা অ্যাপ্রন লাল টকটকে হয়ে গেছে। ডক্টর হাবিব বিল চাপতেই বাইরে থেকে চারজন এসে তাদের সরিয়ে দেয়। প্রথমে দুজন আসে, তারা তীব্রর হিংস্রতার কাছে টিকতে না পেরে ডক্টর হাবিব আবার দুজনকে ডেকে পাঠায়। থানায় অফিসারের সামনে মুখোমুখি হয়ে বসে আছে ডক্টর হাবিব, ডানে বসে আছে তীব্র। ডক্টর শিহাবকে রাখা হয়েছে ডাক্তার হাবিবের বাম পাশে, তার মাথায় ব্যান্ডেজ করা। তীব্রর চোখ লাল রক্তবর্ণ হয়ে আছে, হাতের মুঠ শক্ত, সে কোনো কথা বলছে না। ভেতরে ভেতরে এক পাহাড় কষ্ট নিয়ে বসে আছে। অফিসার গম্ভীর স্বরে বলল, ডক্টর শিহাব, নিজের করা অপরাধকে স্বীকার করবেন, না ডলামলা দিতে হবে? স্যার, আমি আমার অপরাধ স্বীকার করব। আমি নিজ ইচ্ছেই করিনি স্যার। অফিসার, সেটা তো জানি, কার কথা বলেছেন বলুন শিহাব। আমি যখন ওনার স্ত্রীর অপারেশন করছি তখন কেউ একজন আমার ফোনে ফোন করে। থিয়েটারে ফোন সাথে কেন আপনার? শিহাব, স্যার, আমার কাছে সবসময় একটা ফোন থাকে, সেখানে অতি প্রয়োজনীয় ছাড়া ফোন করে না কেউ। ফোন করে কি বলল? ফোন করে বলল নন্দিতা যেন কোনোদিনও মা হতে না পারে সে ব্যবস্থা করতে। আমি রাজি না হলে একটা ভিডিও পাঠাই। সে ভিডিওটি দেখলাম কেউ একজন আমার মেয়ের মাথায় পিস্তল তাক করে ধরে আছে। তারা বলল যদি না করি তাহলে আমার মেয়েকে তারা মেরে ফেলবে। বাবা হয়ে মেয়ের এরূপ অবস্থা দেখে তাদের কথা মতো আমি পাপ কাজটা করি। তীব্র ক্ষিপ্ত হয়ে ডক্টর শিহাবের ওপর তেড়ে যেতেই কয়েকজন কনস্টেবল মিলে তীব্রকে আটকাল। অফিসার তীব্রকে বলল, মিস্টার তীব্র, আপনি শান্ত হন, আমরা বিষয়টা দেখছি। এর সাথে যুক্ত সবাই শাস্তি পাবে। তীব্র চেয়ারে বসতেই ফোন আসলো। ফোন স্ক্রিনে ভাবি নামটা ভেসে এলো। রিসিভ করতে ওপাশ থেকে কান্না মিশ্রিত আওয়াজ আসলো, তীব্র, তোমার ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো প্লিজ, ওকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? কেন? আমি জানি না। ওর শুধু ফোন করে বলল ওকে নাকি পুলিশ ধরে ফেলেছে। তারপর হঠাৎ ফোনটা কেটে গেল। তারপর ফোন করলাম, ফোন বন্ধ। ভাইয়াকে পুলিশ কেন ঘিরে ধরবে? কি এমন করেছে ভাইয়া? আচ্ছা, তুমি চিন্তা করিও না, আমি দেখছি, প্লিজ কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হয় আমায় জানাইও প্লিজ, আমি অপেক্ষা করে থাকব। তীব্র চেয়ার ছেড়ে উঠে
থানা থেকে বের হতেই হতভম্ব হয়ে গেল। পুলিশের জিপ এসে থানার সামনে থামল। সেখান থেকে ভাইয়া নামছে, হাতে হাত করা, পরনে শর্ট প্যান্ট। একজন পুলিশ তার গেঞ্জি ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসছে। তীব্র হাত তুলে বাধা দিল। পুলিশ গেঞ্জি ছেড়ে দিল। তীব্র অফিসারের সামনে বসে আছে। একে তো তার একটা সমস্যা নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে ভাইয়া। যে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে তিনি অফিসারকে বলল, স্যার, আবাসিক হোটেল থেকে এনারে নিয়ে এসেছি, বেটাই একটা। বাকিটুকু বলতে অফিসার হাতের ইশারায় থামতে বলল। তীব্রর বুঝতে বাকি রইল না কেন তার ভাইয়াকে থানায় নেওয়া হয়েছে। লক্ষ্য করল ভাইয়ার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। মনে মনে লজ্জা, ভয় তাকে ঘিরে ধরেছে। তীব্রর মনে মনে ঘৃণা হতে লাগল। অফিসার হাতের ইশারায় তাকে লকআপে ঢোকাতে বলল। তীব্র কিছু বলল না। অফিসার ডক্টর শিহাবের দিকে তাকিয়ে বললেন, আপনি থামলেন কেন? বলুন, শুরু করুন। ডক্টর শিহাব, স্যার, যা বললাম সব সত্যি। আপনি চাইলে আমার ফোন চেক করে দেখতে পারেন। সেদিনের ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম। বলে ফোনটা অফিসারের কাছে এগিয়ে দিল ডক্টর শিহাব। অফিসার কিছুক্ষণ ফোনে সব চেক করল, তারপর বলল, মানলাম আপনাকে বাধ্য করা হয়েছে, কিন্তু সেজন্য আপনি আইনের সাহায্য নিতেন, নইলে প্রয়োজনে মিথ্যে বলতেন। সে এসে তো দেখত না যে নারীটা কেটেছেন কিনা। স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একমাত্র মেয়ে, অনেক ভালোবাসি আমি। যদি পরে জানতে পারি আমি কাজটা করিনি, তাহলে আবার যদি আমার মেয়ের ক্ষতি করে দেয়, এই ভয়ে আমি কাজটা করেছি স্যার। আমি পাপ করেছি স্যার। আমার শাস্তি আমি মাথায় পেতে নিব। তীব্র, অফিসার, আমি ভিডিওটা কি দেখতে পারি? শিওর তীব্র। ভিডিওটা ওপেন করতেই চমকে উঠল। আরে, এই ভিডিওটা তো ভাইয়ার সেই পেন ড্রাইভে দেখেছিলাম, যখন নন্দিতার অপারেশন হয় তখন। তার মানে এসবের পেছনে ভাইয়ার হাত আছে। কেনই বা সে এসব করতে যাবে? তীব্র নিজের ভাই যে তার এত বড় ক্ষতি করতে পারে, সে এটা স্বপ্নেও ভাবেনি। রোবটের মতো ফোনটা টেবিলে রাখল। লকআপের দিকে তাকাতেই তীব্রকে দেখে ওর ভাইয়া চোখ সরিয়ে নেয়। তীব্রর ইচ্ছা করছে তার ভাইয়াকে উচিত শিক্ষা দিতে, কিন্তু সেটা সে পারবে না। মনে মনে ভাইয়ার মুখে থুতু দিল। তখনই ফোনটা আবার বেজে উঠল। তীব্র রিসিভ করল না। পরপর কয়েকবার বাজতেই তীব্র রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি হয়েছে? রিসিভ করছে না দেখেও বারবার ফোন দেওয়ার কি আছে? তীব্র, কি হয়েছে? রেগে আছো কেন? তো কি আনন্দে থাকবো? আনন্দে থাকতে দিচ্ছি কেউ? কি হলো তোমার? আচ্ছা, তোমার ভাইয়ার কি কোনো খবর পেলে? আমার সামনে লকআপে দাঁড়িয়ে আছে, চোরের মতো তাকিয়ে তাকিয়ে তামসা দেখছে। লকআপে মানে? কি করেছে ও? এখন রাখছি, বলে ফোন বন্ধ করে রাখল তীব্র। অফিসার বলল, মিস্টার তীব্র, আপনি কি এনাকে চেনেন? উত্তরে তীব্র কিছু বলল না। রাগে চোখে একবার ওই কালপ্রিটটার দিকে তাকালো। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, আমরা এর তদন্ত শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব। অপরাধীকে খুঁজতে হবে না, সে সামনেই আছে, তাই না ভাইয়া? তীব্রর কথা শুনে ওর ভাইয়া গায়ের গেঞ্জি খুলে ফেলল। মাথার চুল টানতে লাগলো। বড় বড় শ্বাস নিতে নিতে লকআপের ফ্লোরে পড়ে গেল। বিষয়টি দেখে তীব্র কোনো রিয়াকশন করল না। তার মনের যে ঘৃণা, তা ক্রমশ বাড়তেই থাকল। লকআপ খুলে তীব্রর ভাইয়াকে বের করা হলো। ডাক্তারের সে প্রেশার চেক করে বলল, সব ঠিক আছে। তীব্র অট্টহাসি দিতে দিতে বলল, হা হা হা, অভিনয় তুমি বরাবরই সেরা ছিলে ভাইয়া। না হলে আমার ঘরেই আমার বিশ্ব শত্রু, সেটা জানতেই পারলাম না। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, আপনি একটু আগে বললেন যে অপরাধী আপনার সামনে। কে সে? এই যে সামনে বসে আছে, নাটক জগতের শ্রেষ্ঠ অভিনেতা। একটু পরিষ্কার করে বলবেন? অফিসার, আমার স্ত্রীর অপারেশনের পরের দিন আমি বাড়িতে আসি, ওর জন্য সোপ করে আর একটু বিশ্রামের জন্য। তখন কোনো কারণে ওর ঘরের লকারে একটা পেন ড্রাইভ পাই। সেখানে ভিডিওটা পেয়েছিলাম। যখন এই কালপ্রিটটাকে বললাম এটা কিসের ভিডিও, তখন বলল এটা নাকি তার নতুন একটা সিরিজের কনসেপ্ট। তীব্র ওর ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোমায় আমার অভিভাবক ভাবতাম। ভাবতাম তুমি তো আমার আপন মানুষগুলির মধ্যে একজন। আর সেই তুমি আমার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? আমায় মাফ করে দে তীব্র, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর প্রতি প্রতিশোধ নিতেই আমি এরকম একটা কাজ করেছি।
একটা অপরাধ ঢাকতে গিয়ে অনেক অপরাধে জড়িয়ে গেছি। কি আমার উপর প্রতিশোধ মানে? হ্যাঁ, তোর উপর প্রতিশোধ। মিহিতা যে তোর প্রেমিকা ছিল সেটা আমায় আগে বলেছিলি। হঠাৎ এ বিষয়ে কেন? বিয়ের পর থেকেই মিহিতা আমার থেকে দূরে দূরে থাকতো। আমি কারণটা জানতাম না, আর যখন জানলাম তুই আমার জীবন নিয়ে ছেলেফেলা করেছিস, তখন আমি এরকমটা করি। এই সামান্য কারণে তুই এত বড় পাপ করেছো আমার সাথে। আমার ক্ষমা করে দাও তীব্র, আমাকে মাফ করে দে বলেই তীব্রর পা জড়িয়ে ধরল। তীব্র ঝটকা দিয়ে পা ছাড়িয়ে নিল। কর্কশ্বরে বলল, যে মেয়েকে নিয়ে হোটেলে গেলে সেটাকে, রাস্তায় যারা রংচং মেখে থাকে তারা নিশ্চয়ই। ও একজন কো আর্টিস্ট। একসাথে আমরা কাজ করি। কাজ করতে করতে আমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তারপর চুপ, একদম চুপ। লজ্জা লাগছে না এসব বলতে? মুখে একটু বাজছে না? ভাবিকে রেখে এসব করে বেড়াচ্ছ, চরিত্রহীন। আর তুই কি, দুধে ধোয়া তুলসী পাতা? মিহিতের সাথে তুই শারীরিক সম্পর্ক করিসনি? ও, তাতে কোনো দোষ নেই তাই না? কি বললে? কে বলেছে তোমায় এসব কথা? বলো, কে বলেছে? শার্টের কলার ধরে চেঁচিয়ে বলল, আমি নিজে চোখে দেখেছি। তোরা ওই 15 আসবাবপত্র রাখাই ঘরটায় সময় কাটাচ্ছিলে। সে ভিডিও আছে আমার কাছে। এটা যে মিহিতা করেছে তাকে ফাঁসানোর জন্য, এটা বুঝতে পারল তীব্র। তবে কিছু বলল না, কারণ একসময় মিহিতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও এখন সে শুধরেছে। সত্যিটা সবার সামনে আসবেই। ওর সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়নি, এটা মিহিতা নিজের মুখেই স্বীকার করবে। এটা ভেবেই চুপ করে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না। ঘৃণায় থানা থেকে বের হয়ে বাহিরের বটগাছটায় বসে রইল। একটা সিগারেট ধরালো। বেরিয়ে না আসলে হয়তো সে নিজেকে সামলে নিতে পারত না। নিজের ভাইয়াকেই রক্তাক্ত করে দিত। সিগারেট খেতে খেতে হঠাৎ একটা কথা মনে হয়। সিগারেটটা ফেলে দিয়ে দৌড়ে ভেতরে যায়। ওর ভাইয়ার শার্টের কলার ধরে গম্ভীর স্বরে বলল, আমার 2 সন্তানকে তুমি শেষ করেছ তাই না? তীব্রর কণ্ঠটা গম্ভীর হলেও সেখানে যে ওর ভাইয়াকে ভস্ম বানিয়ে দেওয়ার মতো এত পরিমাণ তেজ আছে, সেটা ওর ভাইয়া বুঝতে পারল। নিচু স্বরে বলল, প্রথম সন্তানটা মৃতই জন্ম দিয়েছিল। তারপরের সন্তান, দ্বিতীয় সন্তানের সাথে কি করেছ? যেদিন তোর দ্বিতীয় সন্তানটা হলো, সেদিন নার্সকে টাকা দিয়ে মুখ বন্ধ করে বাচ্চাটাকে নিয়ে আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়ি। তারপর একটা এতিমখানায় রেখে চলে এসেছিলাম। তার মানে আমার সন্তান এখনো বেঁচে আছে? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি ওকে কোনো কষ্টে রাখিনি। সব রকম সুযোগ সুবিধা দিয়েছি। তুই যদি আমার নিজের ভাই না হইতি, তাহলে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতি না। বাবা মাকে সন্তানের থেকে আলাদা করে সুযোগ সুবিধা করে দিয়েছিস তাই না? তোর সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে। কোন এতিমখানায় আমার ছেলে? বল, কোথায়? অফিসার জিপে তীব্র আর তার ভাইয়াকে তুলল। তীব্রর সন্তানকে যে এতিমখানায় রাখা হয়েছিল সেখানে। তীব্র শুধু ছটফট করছে, চোখ গড়িয়ে টপটপ করে অশ্রু গাল বেয়ে পড়ছে। তখনই নন্দিতার ফোন আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে নন্দিতা বলল, তীব্র, কোথায় তুমি? সকাল থেকে তুমি নেই, জানো বাড়িতে? নন্দিতার কথা থামিয়ে দিয়ে তীব্র বলল, নন্দিতা, আমাদের দ্বিতীয় সন্তান এখনো বেঁচে আছে। হসপিটাল থেকে চুরি করেছিল আমার নিজের মায়ের পেটের কালপ্রিট ভাই। কি বললে? আবার বলো প্লিজ, আবার বলো না কি বললে? হ্যাঁ নন্দিতা, আমাদের সন্তান বেঁচে আছে। খট করে শব্দ হয়ে ফোনটা কেটে গেল। তীব্রর বিষয়টা খটকা লাগলেও সন্তানকে খুঁজে পাওয়ার প্রবল শোক তাকে অন্য সকল চিন্তা থেকে বিরত রাখল। প্রায় 3 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর যে এতিমখানা পাওয়া গেল, তীব্র ঝাঁপ দিয়ে জিপ থেকে নামল। জিপটা তখনও থামেনি। ভাইয়া, কোথায় আমার ছেলে, কোথায়? তীব্রর ভাইয়া সমুদ্র বলে ডাক দিতেই একটা ফুটফুটে একটা বাচ্চা ছেলে গুটি গুটি পায়ের কাছে এলো। তীব্র নিজেকে আর আটকে রাখতে পারল না। নিজের ছেলেকে জড়িয়ে ধরে মুখে চুমো দিতে দিতে কান্না করতে লাগলো। অফিসার ওর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, একটা বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন। এত বড় পাষাণ কিভাবে হতে পারলেন? দেখুন, ছেলেকে কাছে পেয়ে বাবার আর্তনাদটা একবার দেখুন। এ যে এক স্বার্থহীন ভালোবাসা। এই দৃশ্য দেখে ওর ভাইয়ার চোখেও জল এলো। বাচ্চা ছেলেটা হঠাৎ এরূপ কর্মকাণ্ডে ভয় পেয়ে গেল। কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরে চুমো খাচ্ছে, জড়িয়ে ধরে কান্না করছে। এটার কারণ সে জানে না। তীব্রর ভাইয়ের দিকে তাকিয়ে তোতলানো স্বরে বলল, তোপার মেন, ইনি কে? আমায় দুলিয়ে ধরে আনে, আমার ভয় লাগতে। তীব্র বলল,
আমায় চিনোনি? আমি যে তোমার বাবা, তোমার বাবা। একবার বাবা ডাকো। তুমি আমার বাবা না, তোপাল ম্যান। আমি তোমার কাতে দাব। তীব্রর ভাইয়া দুহাত বাড়তেই সমুদ্রর ভাইয়ের কোলে লাফিয়ে পড়ল এবং গলা জড়িয়ে ধরে থাকল। তীব্রকে উদ্দেশ্য করে বলল, এই হলো তোর সন্তান। আমি এতটাও খারাপ না ভাই আমার। ওকে রোজ আমি দেখতে আসি, যখন যা লাগে সব কিনে দিই। ওর বাবা মায়ের অভাব পূরণের সকল চেষ্টাই আমি করেছি। ও আমায় ভালোবেসে সুপারম্যান বলে ডাকে। সুপারম্যান তো বলতে পারে না, বলে তুপাল ম্যান। সমুদ্র, ইনি হলো তোমার বাবা। তীব্র এবং নন্দিতার সন্তান সমুদ্র। নন্দিতা এখন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে। তীব্র বসে নন্দিতার সাথেই। এতিমখানা থেকে সোজা তীব্র বাসাতে চলে আসে। সাথে তার সন্তান, ভাইয়া এবং পুলিশ অফিসারও ছিল। যে বাড়ির সামনে দাঁড়াতেই তীব্র ওর সন্তান সমুদ্রকে নিয়ে বাড়িতে ঢুকেই, নন্দিতা, নন্দিতা কোথায় তুমি? দেখো আমাদের ছেলে। দেখবে না নিজের ছেলেকে? বলে ডাকতে ডাকতে সোফায় বসল। এদিকে নিজের সন্তান বেঁচে আছে এই খবর যখন তীব্র ফোন করে নন্দিতাকে জানায়, তৎক্ষণাৎ সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। এত বড় ধাক্কা সামলাতে পারেনি। কাজের মেয়েটা দেখতে পেল নন্দিতা ফ্লোরে পড়ে আছে। তারপর মাথায় জল ঢালার পর নন্দিতার শ্বশুর ডাক্তার ডাকলে নন্দিতাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরতেই তীব্রর সেই নন্দিতা, নন্দিতা কোথায় তুমি? দেখো আমাদের ছেলে। দেখবে না নিজের ছেলেকে? কথাটা শুনে স্যালাইনের লাইনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো নিচে ছুটতে থাকে। নিজের ছেলেকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে বসে আছে। কান্না করতে করতে তার চোখের জল শুকিয়ে গেছে। অফিসার তীব্রর ভাইয়াকে বলল, চলুন, আপনার শাস্তির এখনো অনেক বাকি। আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি অফিসার। আমার মনে আর কোনো কষ্ট নেই। একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ করেছিলাম, জড়িয়ে গিয়েছিলাম। এখন আমি কিছুটা মুক্ত। শাস্তি আমি মাথা পেতে নিব। হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে তীব্র বলল, অফিসার দাঁড়ান। অফিসার দাঁড়ালো। তীব্র উঠে চোখের জল মুছল। কাছে গিয়ে বলল, ভাইয়া, তুমি যে অপরাধ করেছ তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ। আর তার থেকে বড় কথা, আমি আমার সন্তানকে ফেরত পেয়েছি। আজ যে আমার বড়ই খুশির দিন। এই দিনে আমি চাই না তোমার জন্য মিহিতা, মা বাবা মনে কষ্ট পাক। মানুষ ভুল করে, তুমিও করেছ এবং ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। যতই হোক, তুমি তো আমার ভাইয়া। ছোট থেকে তোমার আদরে বড় হয়েছি। কিভাবে তোমার শাস্তি দেখব বলো? ভাই আমার, একটু জড়িয়ে ধরতে দিবি তোর এই পাপী ভাইটাকে? তীব্রকে জড়িয়ে ধরে কান্না করছে। মিস্টার শেখর তার দুই ছেলেকে জড়িয়ে ধরে তিনিও কান্না করছেন। আজ যে মান অভিমানের পালা শেষ হতে চলেছে। নিজের রক্তের সম্পর্কের ভাইকে রেখে তার সুখের দিনে যে একটা অপূর্ণতা রয়ে যাবে। তাদের মান অভিমানের পালা দেখে অফিসার চোখের জল মুছে বলল, এমন ভালোবাসার সম্পর্ক আমি আগে কখনো দেখিনি। সত্যি তো, এত অভিমান রেখে কি হবে? ভুলটা বুঝতে পেরে একসাথে থাকাই তো জীবন। আমরা বাঁচি বা কয়দিন? এই কটা দিন যদি হিংসা, অভিমান করে চলে যায়, তাহলে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আপনাদের পরিবারের ব্যাপার আপনারাই বুঝে নিন। আমি আসি তাহলে। কোথায় যাচ্ছেন অফিসার? মিষ্টি মুখ করে যান। আজ আমার সবথেকে খুশির দিন। রাবিয়া বেগমকে বেজায় খুশি লাগছে আজ। তিনি অফিসারকে শুধু মিষ্টি খাওয়িয়ে রেহাই দেননি, সাথে 5টা প্যাকেট মিষ্টি দিয়েছে। নন্দিতাকে জড়িয়ে ধরে বলল, বৌমা, আমাকেও তুমি মাফ করে দিও। অনেক কথা শুনিয়েছি তোমায়। নন্দিতা উত্তরে বলল, মা, কি বলছেন আপনি? আপনি তো মা। মা বলবে না তো কে বলবে? আমার নিজের মাকে তো ছেড়ে এসেছি। এখন আপনি তো আমার আরেক মা। শেখর চৌধুরী আহ্লাদে গদগদ হয়ে বললেন, কই আমার দাদু ভাই? দাদু ভাই, চলো তো, আমরা খেলি। তোমার জন্য কত শত খেলনা কিনে রেখেছি, দেখবে চলো। সমুদ্র আনন্দে উৎফুল্ল হয়ে শেখর চৌধুরীর সাথে বাগানে গেল। সমুদ্র ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। বল করছে শেখর চৌধুরী। নন্দিতা সমুদ্রের হাতে ব্যাটের সাথে ধরে আছে। ছোট বাচ্চাদের যেভাবে হাত ধরে ক্রিকেট খেলায় সেভাবে। আর তীব্র আছে স্ট্যাম্পের পেছনে। রাবিয়া বেগম আশেপাশের সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। তার মুখে যেন হাসি সরছেই না। শেখর চৌধুরী বল করলেন। নন্দিতা সমুদ্রের হাত দিয়ে ধরে থাকা ব্যাট দিয়ে বল মারতেই বলটা উড়ে দৌড়ে গিয়ে পড়ে। সমুদ্র খিলখিল করে হাসছে। তাকে জড়িয়ে ধরে হাসছে নন্দিতা। পাশে দাঁড়িয়ে চোখে টলমলে জল নিয়ে তীব্র তাকিয়ে আছে। শেখর চৌধুরী তীব্রর কাঁধে হাত রাখলেন। মা ছেলের এই ভালোবাসা উপভোগ করছে।
মায়ের ভালোবাসা কত সুন্দর। সমুদ্র নন্দিতার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, তুমি দলিয়ে ধরলে আমাল এত ভালো লাগে কেন? কেউ দলিয়ে ধরলে আমাল এত ভালো লাগে না, কিন্তু তুমি দলিয়ে ধরলে আমাল খুব ভালো লাগে। সন্তানের মুখে এরূপ কথা শুনে একটি মায়ের মনের অবস্থা কীরূপ হতে পারে সেটা বর্ণনা করা যায় না। এভাবেই দিন কাটতে লাগল। সমুদ্র এখন বড় হয়েছে, ক্লাস 2-এ পড়ে। একদিন স্কুল থেকে এসে দেখল তীব্র দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে কোনো রকমে ব্যাগটা রেখে রান্নাঘর থেকে নন্দিতার হাত ধরে টানতে টানতে ওরে তীব্রর পাশে নিয়ে এসে বলল, বাবাই দেখো, মাকে নিয়ে এসছি। লুকিয়ে লুকিয়ে খাও, তাই না? এবার মজা বুঝবে। সমুদ্রের কথা শুনে তীব্র নন্দিতা দুজনেই হাসছে। তীব্র সিগারেটটা ফেলে দিয়ে বলল, সরি বাবু, এই যে দেখো কান ধরেছি, এই যে নাক মলছি, আর কখনো এসব জিনিস ছুঁয়েও দেখব না। খুশি? খুব ক্ষতি। সমুদ্রের এরূপ তোতলানো কথা শুনে তীব্র আর নন্দিতা আবারও হাসল। তীব্র সমুদ্রকে কোলে নিয়ে নন্দিতাকে জড়িয়ে ধরল। তাদের সুখের জীবন শুরু। একটা ছেলে ফিরে পেল তার পরিবার, বাবা মা পেল তার সন্তান। আর কি চাই? এটাই কি যথেষ্ট নয়? সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে।